ছেড়ে যাচ্ছে। জিয়া কি করে বিয়ে করতে পারলো? এটাই কি তার স্বর্ণের থানের ভালোবাসা? না না, এটা এমন করতেই পারে না। ওকে জোর করেছে চেহু। নিজেকে খুব কষ্টে সংযত করলো ইউনো। দম নিতে ভীষণ কষ্ট হচ্ছে তার। জোরে জোরে শ্বাস নিয়ে তার বন্ধু ব্রাইটকে বলল, তুই এসব কি করে জানলি? সাবেক এমপির মেয়ের বিয়ে আর কেউ জানবে না? এটা কি করে সম্ভব? জিয়াদের বাড়ির দারোয়ান কুষাণ কাকা আমাদের বাড়ির পাশেই থাকে। তার থেকেই আমি সব খবর নিই। বিয়েটা গোপনে হয়েছে, ঘরোয়া ভাবে, তাই কেউ জানে না। উঠে দাঁড়ালো ইউনু, দাঁত কিরমির করে বলল, যে হোক এখন কোথায় থাকতে পারে জানিস কিছু? ওদের পার্টি অফিসে, নয়তো ক্লাব ঘরে। এদিকটা দেখিস, আসছি আমি। নিস্তেজ হয়ে সামনের ঘরে পড়ে আছে জিমিন, হাত মুড়িয়ে পিঠের দিকে বাঁধা। পেছনের ঘর দিয়ে আসা কথাবার্তাগুলো তার কানে বাজছে। দু চোখ দিয়ে স্রোতের ন্যায় গরম জল গড়িয়ে পড়ছে। সে তো বাঁচতে চায়, মৃত্যুকে ভীষণ ভয় পায়। মাটির ওপর অতি কষ্টে গড়াতে গড়াতে দরজার সামনে এলো। চাপানো রয়েছে দরজার মাথাটা। সামনের দিকে এলিয়ে কাঠের দরজাটাকে অতি কষ্টে সামান্য খুললো। পুনরায় গড়িয়ে বাইরে আসতেই উঁচু মাটির পিড়া থেকে ধূপ করে জঙ্গলের শুকনো পাতার উপর পড়লো সে। বাইক রাস্তায় পার্ক করাতে অবাক হয়ে গিয়েছিল ইউনো। তাদের গাড়ি এখানে পার্ক করা, এটা তো সুগা চালায়। তার নিয়ম অনুসারে জিমিনকে স্কুলে নিয়ে যাওয়া আশা করার কথা। রহস্য ভেদ করতে না পেরে কৌতূহল বশত ক্লাবের সামনে আসছিল ইউনো। ধূপ করে কিছু পড়ে যাওয়ার আওয়াজে সামনে তাকাতেই দেখতে পেল মুখ থুবড়ে পড়া কোনো এক মেয়েকে। আরেকটু সামনে এগিয়ে মাথাটাকে তুলতে দিক বিদিক হারিয়ে ফেললো ইউনো। এটা তো জিমিন। মাথায় বজ্রপাতের ন্যায় অদৃশ্য কিছু পড়ল। শুধুমাত্র স্কুলের ইউনিফর্মের নীল রঙা ফ্রকটা পরানো, আর কিচ্ছু নেই। পুরো নীল জামাটা লাল স্রোতধারার কালো বর্ণ ধারণ করেছে। হাত মুখ বাঁধা অবস্থায় এভাবে নিজের ছোট্ট বোনটাকে দেখে নিজেকে সামলাতে পারলো না। ঝরঝর করে দু চোখ দিয়ে অশ্রু পড়তে লাগলো। দ্রুত হাতের বাঁধন আর মুখের বাঁধন খুললো। দু হাত দিয়ে বোনকে তুলে বুকে জড়িয়ে ধরলো। নিপু নিপু চোখে ভাইকে দেখে ঠোঁট ভেঙে কেঁদে দিল। নিঃশব্দে সেই কান্না। চেষ্টা করলেও কণ্ঠনালী ভেদ করে কোনো আওয়াজ আসছে না। ইউনো দিক বিদিক শূন্য হয়ে কোলে তুলে রাস্তার দিকে দৌড় দিল। হসপিটালে নিয়ে যেতে হবে বোনকে। বাইকের সামনে আসতে নিজের প্রতি ধিক্কার জানালো। আজ কেন গাড়ি নিয়ে আসলো না? বাইকে কিভাবে নিয়ে যাবে সে? পাশে তাদের গাড়িটা নক করা। পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়তে লাগলো। কাঁপা কাঁপা কণ্ঠে চেঁচিয়ে বোনকে ডাকতে লাগলো, কিন্তু জিমিন নিরুত্তর, নিস্তেজ, জ্ঞানহীন। কিছু দূরে যেতেই সামনে ট্যাক্সি পড়লো। দ্রুত বেগে গাড়িতে উঠে হসপিটালে যাওয়ার আদেশ করলো। ট্যাক্সির মধ্যে বসা এক মহিলা দ্রুত ব্যাগ থেকে ওড়না বের করে পেঁচিয়ে দিল জিমিনের নগ্ন পা দুটো। ভাই আছে না সোনা? কিছু হবে না, এই তো এখনই সব যন্ত্রণা কমে যাবে। জিমিনকে ওটিতে নেওয়া হয়েছে। থপ করে ফ্লোরের উপর বসে পড়লো ইউলু। গা ছেড়ে দিয়েছে তার। ইচ্ছা করছে সেও অজ্ঞান হয়ে যাক। ভাইকে কি জবাব দেবে সে? এত বড় জোয়ান বড় ভাই থাকতে ছোট্ট একটা বোনকে রক্ষা করতে পারলো না। কি হবে এই রাজনীতি ক্ষমতা দিয়ে? বাবা, তাড়াতাড়ি সদর হাসপাতালে আসো, এক্ষুনি মাকে নিয়ে আসবে। আমার জন্মের সময় তুমি মরে গেলে না কেন? তাহলে আজ আবার এই বন্দি জীবনটা কাটাতে হতো না। টিয়াপুর মতো আমিও কোনো আয়ুর কাছে বড় হতাম, ইচ্ছে মতো উঠতাম, সবাইকে জবাব দিতে শিখতাম। কেন হলো না এমন? ঈশ্বর আমাকে পরিবার দেয়নি, দিয়েছে এক অভিশাপ। বুকে জমানো আবেগ অভিমান বিষের আগুনে দগ্ধ করে ফেলেছে অষ্টাদশী জিয়া। রুক্ষ ভাষায় মায়ের মমতায় করাঘাত করে তাচ্ছিলের হাসি দিল। ইস, আজকের এই সাহসটা যদি তার বিয়ের আগে হতো, তাহলে যে আজ এই চোখের জল ফেলতে হতো না তাকে। জিয়াকে এক নজরে দেখে আয়ুকে উদ্দেশ্য করে কাই বলল, মা, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি। লাস্ট যে চাকরিটার কথা বলেছিল ওখানে সিভিটা জমা দেব। আর কয়দিনই বা এভাবে থাকবো? তুমি প্লিজ আপাতত বিয়ে নিয়ম কানুন বাদ দাও। চাকরিটা আগে হোক, তারপর যা ইচ্ছে তাই করো। তাই আয়ুকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল গেটের দিকে। আলতো হাতে কেবিনের দরজা খুললো জাঙ্কু। রুমের লাইট চালালো। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ঘুমিয়ে আছে জিমিন। তার পাশেই টুলে বসা অবস্থায় সিটে মাথা দিয়ে ঘুমিয়ে আছে জিন। ধীর পায়ে শাশুড়ির পাশে গেল। দেখে দেখতেই কান্নার বাঁধ ভেঙে ফেললো সে। শাশুড়িকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেই কেঁদে দিল তে। এক মুহূর্ত দাঁড়ালো না ওখানে জাঙ্কুক। দ্রুত পায়ে বাইরে এসে কাট কাট কণ্ঠে বাবাকে জিজ্ঞাসা করলো, কারা ছিল? জানি না, মেয়েটাকে কি জিজ্ঞাসা করবো? ওর কান্নাই তো থামাতে পারছে না কেউ। ওকে,
হাসপাতালে কে এনেছে। ইউনু চমকে উঠল জাঙ্গো। এত বড় ঘটনা, অথচ ইউনু তাকে একবারের জন্য ফোন করলো না। মাত্র একটা দিনই ছিল না বাড়িতে, আর এই একটা দিনও সামলাতে পারলো না ও। ভাবতেই রাগে গা শিরশির করছে ওর। কোথায় ও? জানি না ভাই, কিচ্ছু জানি না। চিনিকে হসপিটালে দিয়ে কোথায় একটা চলে গেছে। সামান্য চিন্তার রেখা ফুটে উঠলো জাঙ্গকের কপালে। এরই মধ্যে সুগার কথা খেয়াল করতে অবাক হয়ে গেল। কেউ সুগার কোনো খোঁজ কেন জানে না। ফুপানকে উদ্দেশ্য করে বলল, পার্টির ছেলেদের খবর দে, যেখান থেকে পারিস সুগার খোঁজ চাই আমার। সকাল 7:30, কপালে হাত দিয়ে বেঞ্চের উপর বসে আছে জাঙ্গো। নিচ থেকে অধিকতর লোকজনের আওয়াজ, পুলিশের গাড়ির সাইরেন, অ্যাম্বুলেন্সের আওয়াজ পেতে চকিতে দাঁড়ালো। কোনো গুরুতর রোগীকে আনা হয়েছে হয়তো। এরই মধ্যে দ্রুত পায়ে এক পুলিশ ইন্সপেক্টর তার কাছে এলো। ভাঙন কণ্ঠে বলল, এমপি সাহেব, একটু নিচে আসুন। জাঙ্গো তার দিকে একবার ভুরু কুঁচকে ফেললো। দেখেই বসে আছে ভীষণ ঘাবড়ে আছে ইন্সপেক্টর। জোর পায়ে তার সাথে নিচে আসতেই দেখলো অ্যাম্বুলেন্স থেকে সাদা কাপড়ে মোড়ানো এক রক্তাক্ত লাশ বের করা হচ্ছে। রায়বাড়ির পেছনে জঙ্গলে পেয়েছি লাশটা। কথাটা কান গোছর হতে লাশের দিকে তাকালো জাঙ্গো। শুকিয়ে যাওয়া রক্তে রক্তাক্ত লাশটা কেমন পরিচিত লাগছে। ধীর পায়ে সামনে এগিয়ে চাদরটা ধরে একটানে অনেকটা খুলে ফেললো। সাথে সাথে চোখ বন্ধ করে আর্তনাদ করে উঠলো সবাই। ইউনু নিশ্চিন্ত দুই চোখ দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। চোখে সামান্য পলকও পড়ছে না। গলার কাছে ধারালো কিছুর কোপে প্রায় 2 ইঞ্চি ফাঁক হয়ে আছে। সেখান থেকে বেরোনো রক্তগুলো জমাট বেঁধে শুকিয়ে গেছে। সাদা রঙের শার্টটার বুকের ওপর পরা বড় কোপটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ডান হাতটার সামান্য কিছু চামড়া ছেড়ে বাকিটা ঝুলে পড়ে আছে পাশে। ব্যাস, আর দেখতে পারলো না জাঙ্গো। পাশে দুম করে বসে পড়লো। পৃথিবী থমকে গেল মনে হয়। পাশ থেকে ভুগাম ব্রাইট শো আরো কয়েকজন ছেলে এসে ধরলো জাঙ্গোকে। শুধু কানে বাজছে চারপাশ থেকে ভেসে আসা জনগণের আর্তনাদ ধ্বনি। সামনে সাদা চাদরে মোড়ানো লাশটার দিকে ছুটে গেল জি। শুধু মুখটা দেখা যাচ্ছে, সেটাও রক্তের পোলাপে লাল হয়ে রয়েছে। লাশ থেকে আসা দুর্গন্ধ বের হচ্ছে। ছিন্ন ভিন্ন শরীরটা ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে। এক চিৎকারে জ্ঞান হারালো জিন। কয়েকটা নার্স তাকে ধরে একপাশে নিয়ে গিয়ে চোখে জলে ছিটে দিচ্ছিল। কি এমন পাপ তিনি করেছিলেন যার কারণে আজ এত বড় শাস্তি পেল? বাবা হয়ে ছেলের লাশ কাঁধে নেওয়ার মতো কষ্টর কাজ যে পৃথিবীতে আর নেই। শিওজন তার ভাইকে জড়িয়ে ধরে রেখেছেন। আদুরে গেট ধরে দাঁড়িয়ে কাঁদছে। ওই লাশের সামনে যাওয়ার সাহস তার নেই। সবার মুখে শুনেছে খুব নৃশংসভাবে খুন করা হয়েছে। সে যে রক্ত দেখতে পারে না, তার ভীষণ ভয় হয়। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরল জিনের। উঠেই পুনরায় পাগলের মতো করতে লাগলো। ছুটে যেতে লাগলো মাটিতে জড়ানো লাশটার দিকে। আঙ্কক এতক্ষণে পাথর হয়ে চেয়ারে বসেছিল। সবাই যখন জিনকে সামলাতে হিমশিম খাচ্ছিল, তখন সে ধীর পায়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরলো। অতর্কিত ভাবে জাঙ্গকের বুকে কিলঘুষি থাপ্পড় মারতে লাগলো জিন। খুব খুশি হয়েছিস বাবা, তাই না? আরে তুই তো চেয়েছিলিস সাথে আমার ছেলেটা মরে যাক, এই জন্যই তো তুই ওকে লাই দিতি। কত বারণ করেছিলাম এইসবে না ছড়াতে, কিন্তু তুই তোর মর্জি ছাড়া চলিসই না। নিজে যেভাবে রাজনীতির পেছনে ছুটলি, ছোট ভাইটাকেও লেলিয়ে দিলি। আজ দেখ তোর রাজনীতি কি দিয়েছে আমাকে। আমার মেয়েটার শ্বাস চলেও বেঁচে নেই, মরে গেছে। ছেলেটাকে শেষ করে দিলি। আবার শত্রুর বাড়ির মেয়েকে তুলে এনে বিয়ে করেছিস। আমি কি কিছু বুঝি না নাকি? আমার ছেলে মেয়ে দুইটাই তোর জেদের কারণে শেষ। তোর শত্রুরা করেছে এমন। তুই তো খুশি, এমপি হয়েছিস, ক্ষমতা পেয়েছিস, বউ পেয়েছিস, শুধু সংসার কর। জিন ঢলে পড়লো পুনরায় জাঙ্গকের বুকের ওপর। কেউ যদি বুঝতে পারতো ওর ভেতরে কি ঝড় চলছে, তাহলে ভুলে ওর দিকে আঙুল তোলার সাহস পেত না। প্রাণ ছাড়া কোন রক্ত মাংসের শরীর চলে? দুহাত দিয়ে মুখ থেকে টুকরে কেঁদে উঠলো তে। চীনের প্রত্যেকটা কথা যেন বুকের ভেতরে বিষের বানের মতো ঢুকে পড়েছে। তার জন্যই কি হয়েছে এমন? কই, কেউ তো জানে না। এখনো জিনকে ধর্ষণ করেছে কারা? তাহলে তার পরিবারকে কিভাবে দোষারোপ করলো? এই শোকের মুহূর্তে ক্রিং ক্রিং করে ইন্সপেক্টরের ফোনটা বেজে উঠলো। দ্রুত ভিড়ের মধ্যে কলটা রিসিভ করে এক ঠকিলে জাঙ্গককে বলল, স্যার, আপনাদের মিসিং হওয়া গাড়িটার খোঁজ পাওয়া গেছে। টাঙ্গিয়ন রোডের মধ্যে চিকন রাস্তা চলে গিয়েছে জঙ্গলের ভেতর দিয়ে। সেই জঙ্গল শেষ হওয়ার পরে বিশাল ধান ক্ষেত। ধান ক্ষেতের মধ্যে গাড়িটা পোড়া অবস্থায় পাওয়া গেছে।
এবং একটা লাশও পাওয়া গেছে, সম্ভবত ওইটাই সুগা। কাল সকালে প্রাণ পাখি উড়ে যাওয়ার পরে ইউনুর মৃতদেহটা ডোবার কচুরিপানার মধ্যে পড়েছিল। পচা গন্ধ ছড়াতে লোকজনের চোখে আসে। জাঙ্কুক দাঁত কিরমির করে বলল, ওকে স্নান করা, আমি আসার পরই দাফন হবে। কারা ছিল? গভীর কণ্ঠে এমন কথা শুনে কেঁপে উঠল জিমিন। আমি ঘুমাবো, তুমি এখন যাও ভাইয়া, কিছু জানি না আমি। মুহূর্তেই দুগাল চেপে ধরলো জাঙ্কুক। ভয়ে শিউরে উঠলো লুকিয়ে কেবিনের জানলার বাইরে থাকাতে। দুহাত দিয়ে মুখ চেপে ধরে কান্নাটা আটকালো। তোমাকে এখানে ইউনু নিয়ে এসেছে, ও জানতো কারা ছিল। কি হলো বলো? হ্যাঁ ভাইয়া জানতো। জাঙ্কুক দুগাল ছেড়ে জিমিনকে বুকের সাথে মিশিয়ে নিল। ইউনু নেই, ওকে মার্ডার করেছে ওরা। বাইরে ওর ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে। তোমার জন্য ইউনু ওদের কাছে বদলা নিতে গিয়েছিল। ওর একটা হাত কেটে ফেলেছে, গলায় কোপ মেরেছে। দেখবে তুমি, চলো না। সে যাবে না, এমন ভয়ঙ্কর দৃশ্য সে দেখতে পারবে না। দুহাত কানে চেপে চিৎকার করে চেঁচাতে লাগলো জিমিন। কারা ছিল ভাইয়াকে বলো। সুগা ভাই, তিভাবির ভাইয়ারা। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লো জাঙ্কুক। সুগা ছিল? সুগা ভাই তোমাকে মারতে চেয়েছিল ভাইয়া, ও জিহুবের হয়ে কাজ করছিল। আমি শুনে ফেলায় ওদের ক্লাবে তুলে নিয়ে গিয়েছিল আমাকে। চাদর জড়িয়ে কেঁদে উঠলো জিমিন। স্তূপায় কেবিনের বাইরে চলে এলো জাঙ্কুক। জানালার কাছে দেখে দেখে ক্ষোভ জমানো চোখে তাকালো। সেই চোখে কোন রকম মায়া দেখতে পেল না তে। তাহলে জাঙ্কুক কি ভাবছে তের সাথে জড়ানোই তার ভুল ছিল? দুহাত দিয়ে মুখ চেপে ধরে কেঁদে উঠলো তে। নির্বিকার ভঙ্গিতে পাশ কাটিয়ে চলে গেল জাঙ্কুক। কেবিনে ঢুকে জিমিনকে বুকে আগলে নিল তে। চোখ বেয়ে অশ্রু জিমিনের কাঁধ ভিজিয়ে দিল। জাঙ্কুককে দেখে ইতিমধ্যে রোহান ঘামতে শুরু করে দিয়েছে। জিহুব নিজেকে স্বাভাবিক রাখলো। দরজার ওই প্রান্ত থেকে ধীর পায়ে এক পা সামনে এগোলো জাঙ্কুক। জিহুব এক পা পিছিয়ে এলো, আরেক পা পিছনে আগাতে ডান হাতে চাইনিজ কুড়ালটা দুহাতে নিয়ে এক কোপ মারলো জিহুবের গলায়। মুহূর্তে কণ্ঠনালী ভেদ করে পুরো মাথাটা ছিটকে পড়লো ওপাশের দেয়ালে। সাথে সাথে রুমে থাকা চারজনের বিকট আওয়াজের সাথে দাঁড়িয়ে থাকা মুন্ডহীন থরটা রক্ত টকবক করে বের হয়ে জাঙ্কুকের সারা শরীর মেখে গেল। ধীরে ধীরে ছটপট করতে করতে টলে পড়লো দেহটা। ভাইয়ের ছিন্ন ভিন্ন শরীরটা বোনের আর্তনাদ ভেসে উঠলো জাঙ্কুকের চোখে। আত্মরক্ষার্থে টেবিলের ফুলদানিটা এগিয়ে আনলো আরিফ। জাঙ্কুকের দিকে ছুঁড়ে মারতে সরে গেল জাঙ্কুক। ওপাশের কাঁচের জানালাটা চুরমার করে কিছুটা অংশ গোল হয়ে ভেঙে গেল। হাতের রক্ত মাখা কুড়ালটা নিয়ে আরিফের হাতের উপর কোপ মারলো। ইতিমধ্যেই রোহান ছুটে দরজার দিকে পালানোর চেষ্টা করতেই দরজা আটকে দিল জাঙ্কুক। হাতের কুড়ালটা দিয়ে অস্ত্রহীন চারটে মানুষের ওপর চোখ বন্ধ করে কুপিয়ে যাচ্ছে জাঙ্কুক। রোহানের মাথার পেছনে বলশালী হাতের আরেকটা কোপ পড়তে ক্ষীর বেরিয়ে এলো, নুয়ে পড়লো সেখানেই। মুন্ডু ছেপ জিহুবের শরীরটা কোপাতে ভেতরে নাড়িভুড়ি বেরিয়ে আসলো। ইতিমধ্যে বাইরের জনগণ পুলিশ দরজা ভেঙে ফেলতে সক্ষম হয়েছে। ছুটে এসে 10-12 জন জাঙ্কুককে আঁকড়ে ধরলো। কিছুতেই থামাতে পারলো না। নিজের শেষ আঘাত ইউনুর নাম করে নাড়ি ছিঁড়ে ফেললো জিহুবের। সারা শরীর মুখ জুড়ে ঘাতকের রক্তের বন্যা বয়ে যাচ্ছে জাঙ্কুকের। চিৎকার করে সমস্ত শরীরটাকে ঝাড়া মারলো জাঙ্কুক। পুলিশরাও যেন ভয় পেয়ে তাকে ছেড়ে দিয়েছে। আলতো পায়ে ঢুলতে ঢুলতে অফিসের বাইরে এলো। ঝরঝর করে বমি করে দিল জাঙ্কুক। পাশে স্কুল মাঠের বাগানে কলের পাইপ বসানো। আলতো পায়ে হেঁটে সারা শরীর ধুয়ে ফেললো জল দিয়ে। হতভম্ব হয়ে করিডোরে থাকা এক বেঞ্চিতে দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে তে। কিছুক্ষণ আগে সে নার্সের থেকে জানতে পেরেছে মন মস্তিষ্ক কিছুতেই এমন জঘন্য ভয়ঙ্কর ঘটনা মানতে নারাজ। তার ওই শান্তশিষ্ট নেতামশাই কি করে এমন নিষ্ঠুর হতে পারে? ইচ্ছা করছে শাশুড়ির মতো সেও অজ্ঞান হয়ে যাক, কিন্তু বিধাতা তার মনোবাঞ্ছা পূর্ণ করলো না, বরং সিক্ত হয়ে সেখানে দেয়াল ঘেঁষে পড়ে রইল। হৃদয়টা বারবার বলছে এই সবকিছু মিথ্যা হয়ে যাক। তারা যে জিজু আইসল্যান্ডে গিয়েছিল ঘুরতে, এসব কি দুঃস্বপ্নের মতো হতে পারে না? চোখের কোণ ঘেঁষে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। খিদে পেট মোচড় দিচ্ছে। অসুস্থ ননদ, সন্তান হারানো শাশুড়িকে রেখে সে কি করে বাড়িতে যাবে? সেও তো রক্ত মাংসের গড়া মানুষ, তারও তো ক্ষুধা তৃষ্ণা আছে। মুহূর্তে জাঙ্কুকের কথা মনে পড়তেই সবকিছু ভুলে গেল দে। সে তো একা নয়, পুরো পরিবার। ওই লোকটাও তো এখনো না খেয়ে আছে। না জানি কি কি ঝড় যাচ্ছে তার উপর থেকে।
স্কুল মাঠের এক কোনায় ইউনুকে দাফন করার জন্য কবর খোঁড়া হয়েছে। স্থানীয় সকল নেতাদের পরামর্শে শেষে আপত্তি সত্ত্বেও রাজি হলেন নামজন, কিন্তু পুরোকোচকে জাঙ্কুক তাকালো, শান্ত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বলল, আমার ভাই কোনো ভাস্কর্য নয় যে তাকে সবাই দর্শন করবে। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। দাফন, এই তিনটি বর্ণে এই শব্দটাকে উচ্চারণ করতে যেন জাঙ্কুকের প্রাণ বেরিয়ে যাচ্ছিল। বুকের উপর পাথরের সমান ওজন বিস্তার করছিল। হৃদয়ের রক্তক্ষরণকে সবার থেকে যত সম্ভব লুকানোর চেষ্টা করে আর পাশে গেল। কবর খোঁড়া হয়েছে। ইয়নুর লাশটা ওঠাতে গিয়ে আলতো করে বুকে জড়িয়ে ধরলো জাঙ্কুক। কানের কাছে মুখ নিয়ে ধীর আওয়াজে বলল, আমার থেকে মুক্তি পাওয়াটাই কি তোর শেষ ইচ্ছা ছিল ভাই? খোদার কসম, জানলে কখনোই আমি তোকে ছেড়ে ওই আইসল্যান্ডে যেতাম না। কবর থেকে ওঠা মাত্রই কমিশনার এগিয়ে এলেন, ধীর কণ্ঠে বললেন, এমপি সাহেব, এবার আমাদের কাজটা করতে দিন, চলুন। জাঙ্কুক আলতো হাসলেন, অন্যদিকে তাকিয়ে কমিশনারকে বলল, শেষবারের মতো আমার বোনের সাথে দেখা করতে চাই, আমাদের গাড়িতেই চলুন তাহলে। কোনরূপ বাক্য ব্যয় না করে জাঙ্কুক গাড়িতে উঠলো। চলন্ত গাড়ি থেকে যতদূর ভাইয়ের কবরটা দেখা যায় ততদূর পর্যন্ত তাকিয়ে রইল জাঙ্কুক। একসময় চোখ দুটো ঝাপসা হয়ে এলো। জিমিন একবার বড় ভাইয়ের দিকে তাকিয়ে অন্যদিকে মুখ করলো জিমিন। এই তো কিছুক্ষণ আগে ছোট্ট ভাইয়ের লাশ দেখে চিৎকার করে কেঁদেছে ও। সবকিছুর জন্য নিজেকে দায়ী করেছে। মরে গেলে সে যেত, কিন্তু তাকে বাঁচানোর জন্য ভাইটা চলে গেল। এত বোঝা সে কিভাবে বইবে? দুহাত ধরে আলগোছে বোনকে বসালো জাঙ্কুক। বুকে জড়াতে ঝরঝর করে কেঁদে দিল জিমিন। একি, তুমি কাঁদছো কেন? আমার বোন তো এতটা দুর্বল নয়। হাত দিয়ে জিমিনের গাল ধরে নিচের দিকে ঘোরালো জাঙ্কুক। সোনা বোন, কুকুরে কামড়ালে কি মানুষ মরে যায়? জিমিন মাথা নাড়িয়ে না বলল, কুকুর কামড়ালে যেমন ডক্টর দেখিয়ে মানুষ সুস্থ হয়ে যায়, তুমিও সুস্থ হয়ে যাবে, একদম ভেঙে পড়বে না। ভাই তো চলে গিয়েছে, এখন বাবা মাকে কে দেখবে? তুমি কাঁদলে তারাও ভেঙে পড়বে। সারা দিন লেখাপড়া করবে, ভালো রেজাল্ট করবে, এসএসসিতে একদম জেলায় ফার্স্ট হয়ে দেখাবে। কি পারবে না ভাইয়ার আদেশ পূরণ করতে? তুমি এরপর থেকে আমাকে স্কুলে নিয়ে যাবে ভাইয়া, আমি আর একা যাবো না কোথাও। করে যা, মুছে উঠলো জাঙ্কুকে। বোনের কপালে চুমু দিয়ে বলল, ভাইয়া এই উৎপাত কুকুরগুলোকে মেরে ফেলেছে, তাই কিছুদিন দূরে থাকবে। তবে যেখানেই থাকি না কেন তোমার রেজাল্ট যেন ভালো পাই আমি। কথাটা বলে এস্তোপায় রুম থেকে বেরিয়ে এলো জাঙ্কুক। দ্রুত পায়ে আর কারোর সাথে দেখা না করে গাড়িতে উঠলো। নেতা মশাই! জাঙ্কুক শুনেও শুনলো না, গাড়ি চলতে শুরু করলো। এর মধ্যে দ্রুত ছুটতে ছুটতে রাস্তার পথে এলো। পিচঢালা রাস্তায় গাড়ির পেছনে নেতা মশাই বলে চিৎকার করতে করতে ছুটছে তে। ইন্সপেক্টর একবার পেছনে বসা জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, এমপি সাহেব, গাড়ি কি থামাবো? শান্ত চাহনিতে জাঙ্কুক একবার রাস্তায় ছুটতে থাকা তের দিকে চাইলো। তার বিপদগুলো পিছু আসতে চাইছে তার কাছে। পরক্ষণেই কণ্ঠে কঠিনতা এনে বলল, প্রয়োজন নেই। রুমের দরজা আটকে ভেতরে শুয়ে আছে গাঙ্গেয়। চোখ তার হিংসুর বাঘের ন্যায় লাল হয়ে আছে। সারা জীবনের আদর্শ, শিক্ষা, অহংকার সবকিছুকে ধুলোয় মিশিয়ে ছেলে তার এমন জঘন্য হয়ে যাবে তা ভাবনার অতীত ছিল। কই, তার চরিত্র নিয়ে তো কখনো টু শব্দও করতে পারেনি কেউ। যতটা সময় রাজনীতিতে ছিল লোকজন তাকে মাথায় তুলে রাখতো, তার আদর্শকে সম্মান করে তাকে দাপটের সাথে রাজনীতিতে একজন শুভ ব্যক্তি হিসেবে সংখ্যায়িত করত। অথচ তার নিজের ছেলে এমন কিভাবে? চোখের কোণ গড়িয়ে অশ্রুকণা পড়ার সাথে সাথে সে মুছে নিয়ে বলল, আমার কোনো সন্তান নেই, লাশ পচে গেলে যাক, কাকশিয়ালের টুকরে টুকরে খাক ওর মাংস। আমার সম্মানের কথা যে ভাবেনি তার আর বলতে পারলো না। জেহবের বাবা গাঙ্গেয় কান্নায় ভেঙে পড়ল। ম্যাডাম, এমপি সাহেব বর্তমানে তিনটে খুনের আসামি। একজন জনগণের প্রতিনিধির থেকে এমনটা সরকার কখনোই আশা করেননি। ওপর মহল থেকে প্রচুর চাপ আসছে আমার ওপর। প্লিজ আপনারা আমাকে ভাবে জোর করবেন না, আমার চাকরি নিয়ে টানাপড়ি লেগে যাবে। ওনাকে আনার পর থেকে এমনিতেই থানার আশেপাশে লোকজনের ভিড় তো লেগেই আছে। রাতের মধ্যে ওনাকে চালান করা হবে, এর মাঝে কোনোভাবেই দেখা করা যাবে না। সে যেই হোক, অনুমতি নেই, প্লিজ আসতে পারেন আপনি। তে
জিয়াকে অনেক অনুরোধ করলো, শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ফিরে আসতে হলো তাকে। চোখ দুটো টলমল করছে তার। শ্বশুর শাশুড়ির চোখে ফাঁকি দিয়ে কালো ওড়নায় মুখ চোখ ঢেকে নিজের সাথে কিরূপ যুদ্ধ করে কত আশা নিয়ে এসেছিল নেতা মশাইকে এক পলক দেখবে বলে, কিন্তু পারল না। লোকটার অভিমানের সীমারেখা পাহাড় সমান ভারী হয়েছে, যার দরুন জিপের পেছনে পাগলের মতো খালি পায়ে ছুটতে থাকা নিজের স্ত্রীকে দেখেও জাঙ্কুক জিপ থামাতে দেয়নি। নিজের রুমের বিছানার উপর এলো পাথরে শরীরটা এলিয়ে দিল তে। রুম জুড়ে নেতামশাইয়ের ঘ্রাণ, দুমড়ে মুচড়ে যাচ্ছে মন পিঞ্জর, চোখের জল মুছে নিল তে। যার স্বামী অপরাধীদের শাস্তি দিতে রণচণ্ডালের রূপ নিতে পারে, তার স্ত্রীর চোখে অন্তত অশ্রু কণা মানায় না। সত্য মাটি দ্বারা তৈরিকৃত কবরটি আঁকড়ে ধরে বসে আছে জিয়া। অজানা তার ইউনু ভাইকে জড়িয়ে ধরে আছে। চেনা অনুভূতি, পরিচিত গন্ধ যেন পাচ্ছে সে। পাশেই গায়ে দাঁড়িয়ে আছে। জিয়ার বোবা কান্না তার একদম সহ্য হচ্ছে না। নিজের স্ত্রী তার পূর্ব প্রেমিকের জন্য এতটা আকুল, এ যেন তার সহ্যের সীমার বাইরে। হিংসারা দলা পাকাচ্ছে মনের ভেতর। ইউনুর মৃত্যুর খবর শোনা মাত্রই কালবৈশাখী ঝড়ের রূপে কবরস্থানে এসেছে জিয়া। নিজের স্ত্রীকে একা ছাড়ার প্রশ্নই আসে না গায়ের অন্তরালে। প্রায় 2 ঘন্টা ধরে এখানেই বসে আছে তারা। সহ্যহীন হয়ে কাই বলে উঠল, এবার ওঠো। ক্লান্ত, পরিশ্রান্ত, অসহায় টলমলে চোখ দুটো নিয়ে জিয়া গায়ের দিকে তাকালো। কেমন খারাপ লাগলো তার নিজেকে। সংযত করে আবারও বলল, মৃত মানুষের জন্য কাঁদতে হয় না জিয়া, এতে ওরা কষ্ট পায়। ইউনো খুশি হয় এমন কাজগুলো করতে পারো। এ যেমন তোমার ইউনো ভাই তোমাকে বারবার পড়ার জন্য চাপ দিত। কদিন পরেই তোমার এক্সাম, অথচ তুমি পড়া তো দূরের কথা, পরীক্ষায় দেবে না। এতে তো কষ্ট পাচ্ছি ইউনো। তুমি যদি এখন মন দিয়ে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করো, তাহলে তো ইউনো খুশি হবে, তাই না? কাইজিয়ার ক্লান্ত শরীরটা তুলে সোজা নিজেদের ঘরে নিয়ে এলো। বিছানার ওপর আলতো করে বসিয়ে জোরে শ্বাস নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল সে। এই সুযোগটাই কাজে লাগালো জিয়া। সিল্কের কাপড়টা পাকাপোক্ত ভাবে সিলিং এর ফ্যানে বেঁধে গলায় ফাঁস লাগালো সে। তাড়াতাড়িতে এটিএম কার্ড সহ টাকার মানি ব্যাগ পকেটে নিয়ে ওয়াশরুমে ঢুকেছিল কাই। দীর্ঘশ্বাস ফেলে আবারও বাথরুম থেকে বের হতে কলেজে কেঁপে উঠল তার। নিজের বিবাহিত স্ত্রী তার প্রাক্তন প্রেমিকের জন্য গলায় দড়ি দিচ্ছে। চট জলদি দৌড়ে জিয়ার ছটপটিয়ে ওঠা শরীরটা সর্বস্ব শক্তিতে নিজের আয়ত্তে আনলো। দম আটকে এসেছিল মেয়েটার। আধো আধো চোখে কাইকে দিকে ফুঁপিয়ে উঠল সে। বুকের সাথে জড়িয়ে নিল কাই জিয়াকে। ভাইকে ছাড়া আমার অস্তিত্ব অর্থহীন, প্রাণ ফোমরাশি। কিভাবে বাঁচবো আমি ওনাকে ছাড়া? কতটা কষ্ট হচ্ছে কাইয়ের তা হয়তো সে কোনোদিনও বলে বোঝাতে পারবে না নিজের অর্ধাঙ্গিনীকে। কপালে আলতো করে চুমু এঁকে দিল কাই, তারপর বলল, ভালোবাসার 7 রঙে তোমার জীবনটাকে রাঙানো আমার কর্তব্য। আর তোমার অনুনয়ন হলো ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে দেওয়া। চোখ বন্ধ করে নিল জিয়া। এমন একটা নরম সুরের আবেগিকতা সে তার ইউনু ভাইয়ের কাছ থেকে শুনতে চেয়েছিল। 2 হাত দিয়ে মুখ চেপে কেঁদে উঠল তে। হাতের ঘড়ির দিকে চেয়ে দেখলো 10টা 47 বাজে। চোখের কোণ মুছে সামনের দিকে তাকালো। লম্বা জ্যাম, তাহলে কি সে পারবে না নেতামশাইয়ের সঙ্গে দেখা করতে? ওইদিকে কি হলো কিচ্ছু জানে না সে। টানা আধ ঘন্টা ধরে সে জ্যামে আটকে রয়েছে। এরই মধ্যে জ্যাম ছেড়ে দিল। দ্রুত গাড়ি চলতে লাগলো জেলা জজ আদালতের উদ্দেশ্যে। গাড়ি থামতে দ্রুত ভেতরে ছুটল তে। অজস্র উকিল, পুলিশ, আসামিদের আনাগোনা। সে তো কিচ্ছু চেনে না। এতটা লম্বা ভবনগুলোর মধ্যে কিভাবে খুঁজে পাবে সে? একজন পুলিশের কাছে জিজ্ঞাসা করতেই দেখিয়ে দিল কাঙ্ক্ষিত ভবনটি। দ্রুত সেদিকে ছুটল। আদালতে 10টার মুখে কেসটার ওঠার কথা। বাংলন থেকে আস্তে আস্তে এতটা দেরি হয়ে যাবে তা কোনাকুড়ো বুঝতে পারেনি। তে জানতো আজকে রাস্তায় এতটা জ্যাম হবে। হঠাৎ নামজন, শিলজন, ইয়নোর বন্ধু সহ দলের অন্যান্য কালো মুখে বের হতে দেখে পিলে চমকে উঠলতে। দ্রুত তাদের সামনে গিয়ে বলল, এই দিকটায় কি হলো? ব্রিটিশনায় উকিলের দিকে তাকালো নামজন। আসামের খুনের ভিডিও ফুটেজ সহ অসংখ্য লোকের সাক্ষী। তার উপরে এমপি সাহেব নিজে দোষ স্বীকার করেছে। এখানে আমার কিছু করার ছিলই না। তাও তো অনেক টেকনিক খাটানোর পর 22 বছর সাজা দিল জজ সাহেব। থমকে গেল তে। অস্পষ্ট কণ্ঠে মুখ নিয়ে আওড়ালো, 22 বছর? নেতামশাই কোথায়? আমি ওনার সাথে দেখা করব। উকিল সাহেব গম্ভীর কণ্ঠে বলল, একটু পরে পুলিশ নিয়ে আসবে ওনাকে।
এখান থেকেই হাজতে নিয়ে যাওয়া হবে। আচমকাই দূর থেকে 4 জন পুলিশের মাঝখানে হ্যান্ডকাপ বাঁধা জাঙ্গুককে দেখে ছুটলো সেই দিকে। মাত্র 3 দিনের মধ্যে একদম শুকিয়ে স্নান হয়ে গেছে লোকটি। গায়ে আসামিদের সাদা কালো ডোরাকাটা পোশাক। পুলিশের সামনে যেতে তে গম্ভীর কণ্ঠে বলল, আমি ওনার স্ত্রী, মাত্র 5 মিনিট কথা বলবো। ইন্সপেক্টর মাথা নাড়িয়ে একটু সাইডে গেলেন। তবে ওনাদের কঠোর নজর আসামির দিকে, যত সম্মানীয় হোক না কেন সে যদি পালিয়ে যায়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আলতো হাসলো। মনে মনে এই মুখটা দেখার খুব ইচ্ছে ছিল তার। আদালতে ঢুকতে সমস্ত পাবলিকের মধ্যে চোখ জোড়া চাতক পাখির ন্যায় এই তোতা পাখিটিকে খুঁজেছিল, কিন্তু আফসোস পায়নি। কেন করলেন এমন নেতা মশাই? কি দরকার ছিল ওদের এভাবে খুন করার? পুলিশের কাছে বলতেন, ওরা সাজা দিত। জাঙ্কুকের চোয়াল শক্ত করে তের দিকে তাকিয়ে বলল, রক্তের টান লাগছে। আমারও লেগেছিল। থেমে করুণ কণ্ঠে বলল, এতটা স্বার্থপর হোস না বউ, সইতে পারবো না। তে তাকালো ছলছল চোখে জাঙ্কুকের দিকে। আপনি বুঝতে পারছেন না নেতা মশাই, ইউনু নেই, বাবা মা ভীষণ ভেঙে পড়েছে, চিবিন অসুস্থ, আপনিও নেই, কিভাবে বাঁচবে পরিবারটা? আর আমি আমি আপনাকে ছেড়ে কিভাবে থাকবো? একটা নয়, দুটো নয়, একেবারে 22টা বছর। চোয়াল শক্ত করে ফেললো জাঙ্কুক। 2 হাত দিয়ে তের গাল আঁকড়ে ধরে কঠিন কণ্ঠে বলল, শুধু 22 বছর কেন পাখি? প্রয়োজনে আজীবন অপেক্ষা করবে আমার জন্য। যদি কখনো শুনেছি না আমার অনুপস্থিতিতে অন্য কারোর সাথে জড়িয়েছ, খোদার কসম আমার হাতের চতুর্থ খুনটা তুমি হবে। মুহূর্তেই ভালো লাগা ছেয়ে গেল হৃদয়ে। সে তো চেয়েছিল কেউ একজন এতটা কঠোর ভাবে তার উপর অধিকার ফলাক, তাকে শাসন করুক। সে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। তারপর বলল, আপনি একদম চিন্তা করবেন না নেতামশাই, আমি আছি তো, কিছু হবে না আপনার। প্রয়োজনে আমি হাইকোর্টে অ্যাপিল করব। এর মধ্যে ইন্সপেক্টর তাড়া দিয়ে নিয়ে চলে গেল জাঙ্কুককে। হিচকি তুলে আখিতে ভালোবাসার অশ্রুকণা নিয়ে তাকিয়ে রইল সেই দিকে। বিকেল 4:30। 8তলা ভবনের সামনে দাঁড়িয়ে আছে তে। 3rd ফ্লোরে রয়েছে কাঙ্ক্ষিত লোকটির অফিস। একরাশ আশা নিয়ে ধীর পায়ে ভেতরে ঢুকে শান্ত কণ্ঠে সালাম দিল তে। সামনে বসে আছেন দেশের নামকরা উকিল কিম ইয়ং-বিন। আরে আমার রাগি নিচে। এমা, আজ এত শান্ত কেন? তোমাকে তো এমন মানায় না মা। সামান্য অস্বস্তিতে পড়ল তে। তাদের গার্লস হোস্টেলের পাশের মোড়ে একবার লোকটার সাথে কোমর বেঁধে ঝগড়া করেছিল তে। লোকটাও তো কম না, তিনি যে একজন উকিল সেটা ঝগড়া করেই বুঝিয়ে দিয়েছিল। তখন থেকেই খুঁটিনাটি পরিচয় ছিল। আঙ্কেল, একটা দরকারে এসেছিলাম, আপনার সাহায্য প্রয়োজন। কি হয়েছে মা? আমার হাজবেন্ড গাঙ্গুর এমপি রিসেন্টলি রাজনৈতিক শত্রুতায় আর পারিবারিক ক্রোধের বশবর্তী হয়ে তার বিপক্ষ দল ওনার ভাইকে খুন আর বোনকে ধর্ষণ করেছিল। উনি সহ্য করতে পারেননি, তাদেরকে কুপিয়ে খুন করেছে। আরে এটা তো আমি জানি, এই তো সেদিন পত্রিকায় পড়ছিলাম। জিওন জাঙ্কুক তোমার হাজবেন্ড? হ্যাঁ, জেলা জজ কোর্টে ওনাকে 22 বছরের সাজা দিয়েছে। এখন আমি হাইকোর্টে অ্যাপিল করতে চাইছি। আপনি প্লিজ আমাকে সাহায্য করুন না। মুক্তি হয়তো নাও দিতে পারি, কিন্তু কিছুটা সাজা অবশ্যই কমাতে পারবো। তার আগে আমি উচ্চ আদালতে আবেদন করার ব্যবস্থাটা করি। 2 দিন সময় দাও আমাকে। প্রায় 2 দিন পরে আবারও সেই অফিসে উপস্থিত হলো তে। কিম ইয়ং-বিন একটা ফর্ম তে হাতে দিয়ে বললেন, এখানে আসামির সিগনেচার লাগবে। উনি যে বিগত বিচারে সন্তুষ্ট নন এবং ন্যায় বিচার চেয়ে হাইকোর্টে অ্যাপিল করেছে, সেই জন্য সিগনেচারটা লাগবে। যত দ্রুত পারো সইটার ব্যবস্থা করো। এই ভূষণ থেকে সোজা গাঙ্গিউনের উদ্দেশ্যে রওনা দিল। অবশেষে এত বাধা বিপত্তির মাঝে যে সে ভূষণে এসেছিল তার উদ্দেশ্য সফল হলো। অনেক বাগদন্ডিতার পরে জেলারের কাছ থেকে দেখা করার অনুমতি পেল তে। মুহূর্তে ছুটে কাঙ্ক্ষিত সেলের সামনে গেল। দ্রুত কোনো কথা না বলে কাগজের কলমটা এগিয়ে দিল জাঙ্কুকের দিকে। উত্তেজিত কণ্ঠে বলল, নেতামশাই দ্রুত এখানে সাইন করুন, আমি হাইকোর্টে অ্যাপিল করব। জাঙ্কুক হাতে সই করে দিল। এতে কোনো লাভ হবে না, শুধু শুধু এত কষ্ট করার দরকার নেই তে। চারিদিকে শোরগোল, বিদ্রোহ। গাঙ্গিউন পুলিশ স্টেশনে স্থানীয় মানুষের চিৎকার, ভিড়। অস্পষ্ট সুরে কানে ভেসে আসলো, আজ রাতে জিওন জাঙ্কুককে অন্য জেলে শিফট করতে হবে। নেতামশাই, আপনি কি জানেন কোন জেলে নেওয়া হচ্ছে আপনাকে? শুনলাম ভূষণ। এককাল হাসলোতে। পরবর্তী কার্যপদ্ধতিতে তো ভূষণ থেকেই করবে। ভূষণ?
গত এক মাসে তের এক্সামও শেষ। এই এক মাসে মাত্র একবার দেখা করেছে সে জাংকুকের সাথে। যেহেতু কেসটা নতুন ভাবে আদালতে ওঠানোর জন্য তারা চেষ্টা করছে, সেহেতু উকিল ছাড়া অন্য কাউকে অভিযুক্তের সাথে দেখা করতে দিতে নারাজ। যদিও অন্য আসামিদের প্রতি সপ্তাহে রবিবার 1 ঘন্টার জন্য নিজ পরিবারের যে কোনো একজনের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়, কিন্তু জাংকুকের ক্ষেত্রে সেটা আলাদা, কেননা তার মামলা আবারও আদালতে উঠবে। মা, আবেদনটা মঞ্জুর হয়েছে তোমার। চোখ থেকে এক ফোঁটা নোনা জল বেরিয়ে পড়ল তের গাল বেয়ে। আদালতের সামনে দাঁড়িয়ে আছে তে। জাংকুকও আলতো হেসে দাঁড়িয়ে আছে, হাতে হ্যান্ডকাপ। দুটো হাতকে আলতো উপরে তুলে তের গাল ধরলো। বলেছিলাম না, শুধু শুধু কষ্ট করো না প্লিজ। ছলছল চোখে জাংকুকের দিকে তাকালো তে। এবারের রায়ও তার পছন্দ হয়নি। 22 বছর থেকে মাত্র 2 বছর কমিয়ে 20 বছর করা হয়েছে সাজাটা। আচমকাই জোয়ার শক্ত করে তে বলল, আমি আবারও মামলাটা আদালতে উঠাবো। টানা 1.5 মাস ছোটাছুটি করার পর অ্যাপেল বিভাগ থেকে রায় এসেছে 12 বছরের জেল। জাংকুককে জেলে নেওয়ার প্রথম সপ্তাহের রবিবার ধীর পায়ে টিফিনের বক্স হাতে কারাগারে প্রবেশ করলো তে। টিফিন বক্স থেকে টিফিন খুলে এক মুঠো অন্ন জাংকুকের মুখে তুলে দিল। খাওয়া শেষে মুখ মুছিয়ে আলতো করে জড়িয়ে ধরে বলল, একদম চিন্তা করবেন না নেতা মশাই, 12টা বছর এমন কিচ্ছু না, দেখতে দেখতে চলে যাবে। আমি মানিয়ে নিতে পারবো, আপনি একদম ভেঙে পড়বেন না। স্থির হয়ে তের দিকে জাংকুক তাকিয়ে রইল। তে বলল, নিজের জীবনটা সাজিয়ে নিও দেহ, আমার জন্য অপেক্ষা করে তোমার লাইফটা নষ্ট করো না। ভালো কাউকে দেখে আবার মুভ অন করো। তে স্তব্ধ হয়ে জাংকুকের দিকে তাকিয়ে রইল। সেই দিনের জাংকুক আর আজকের জাংকুকের মধ্যে কোনো মিলই নেই। পরক্ষণেই ঠোঁট কামড়ে নিচে তাকিয়ে পড়ল। আচ্ছা। হতভম্ব হয়ে গেল জাংকুক। তের হাত মুঠো করে জোরে চেপে ধরে নিজের দিকে এনে চোখ পাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, কি বললি তুই? আর নিজেকে সামলাতে পারল না তে। আশেপাশের দেয়াল ফাটিয়ে অট্টহাসিতে মেতে উঠল। জাংকুকও হেসে দিল। জাংকুককে লকারের বাইরে বের করে আনলো তে। জেলারের ডেস্কের সামনে এসে দাঁড়িয়ে পড়ল সে। জেল সুপারের কাছে কি আলতো হেসে কিছু বলতেই সে একটা ফাইল বের করে দিল। তারপর জাংকুকের কাছে এগিয়ে এসে বলল, এখানে একটা সাইন করুন দ্রুত। জাংকুকও বিনা বাক্যে তে কথা অনুযায়ী সাইন করে দিল। প্রায় প্রত্যেকটা ছোট বড় গেটের সামনে দায়িত্বরত পুলিশরা রয়েছে। কথা বলতে বলতেই প্রত্যেক জায়গায় জেলারের দেওয়া সেলমারা একটি কাগজ তাদেরকে দেখিয়ে যাচ্ছে তে। আর তারা কোনরূপ বাক্য ব্যয় না করে আসামির পোশাক পরিহিত জাংকুককে তের সাথে যেতে দিচ্ছে। গেটের বাইরে আসতে জাংকুক ফুলকুচকে অবাক দৃষ্টিতে চেয়ে শান্ত সুরে বলল, আশ্চর্য, কি হচ্ছে এসব? কারাগারের বাইরে চলে এসেছি, অথচ কেউ বাধা দিল না আমাকে। কেন কেন বাধা দিবে আপনাকে? কারণ আপনার সাজা তো শেষ। বাখারা হয়ে গেল জাংকুক। অনেকক্ষণ পর আলতো কণ্ঠে বলল, আমার তো 8 বছর সাজা বাকি রয়েছে, মুক্তি পাবো কি করে? তে হাসলো, প্রাণ খোলা সেই হাসি। টানা 2.5 বছরের ফল এটা নেতা মশাই। আপনাকে সরকার মুক্তি দিয়েছে প্যারোল পদ্ধতিতে। প্যারোল হচ্ছে অপরাধীদের চারিত্রিক সংশোধনের একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। আপনার শাস্তি ছিল 12 বছর, অলরেডি 4 বছর শেষ, তাই এই আবেদনটা করতে পেরেছি আমি। তাছাড়াও এর আগে আপনার ব্যাপারে আইনি কোনো মামলাও হয়নি এবং জেলে থাকাকালীন কোনরূপ ভুল বিশৃঙ্খলা খুঁজে পায়নি, তাই মুক্তি পেয়েছেন। থেকে আষ্টে পিষ্টে সুদাম্বকে আগলে নিল জাংকুক। সারা মুখে ভালোবাসার পরশে ভরিয়ে দিল। তৃপ্তি আজ দুজনের অন্তরে। ইস, একদম দাড়ি গোঁফ চুল দাদা শ্বশুর লাগছে। তা বুড়ো মশাই, আপনার নাতি নাতনিগুলো কোথায়? জাংকুক হাসলো। সত্যি চুলদাড়ি খুব বড্ড বড় হয়ে গিয়েছে তার। বেশি বহুল হাত নিয়ে তের কোমর চেপে ধরলো। শিউরে উঠলো তে। জাংকুক তার আরেকটু কাছে গিয়ে নিচু স্বরে বলল, আগে বাসায় যাই, তারপর না হয় প্রমাণ দেব আমি আদেও বুড়ো নাকি জোয়ান। থরথর করে তের পুরো শরীরে এক পরিচিত অনুভূতিতে দগ্ধ হয়ে কেঁপে উঠল। নেতামশাই, সেলুনে যাব। জাংকুক ছেড়ে দিল। তারপর একটা রিস্কা নিয়ে চললো সামনের সেলুনের দিকে। জাংকুকের দাড়ি কাটছে সেলুনের ছেলেটি। তে পাশেই আয়নার দিকে তাকিয়ে জাংকুককে পর্যবেক্ষণ করছে। হঠাৎ উত্তেজিত কণ্ঠে বলল, এই না না, একদম ক্লিন শেভ করবেন না, সামান্য দাড়ি রাখবেন। দোকানদার মাথা নাড়িয়ে সম্মতি দিল।
জিম বরণডালা হাতে নিয়ে 30 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে। দীর্ঘ 4 বছর পর চোখের সামনে নারী ছেঁড়া ধন তার ছেলে জাংকুককে দেখে দুহাত ভরে আশীর্বাদ বরণ করে ঘরে তুললো। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। জিমিন ভাইয়ার কপালে স্নেহের পরশ দিল। দূরে দাঁড়িয়ে সমস্ত জীবন পরিবার খুশিতে আত্মহারা হয়ে চোখের জল ফেললো। নিজের হাতে জিম জাংকুকের দিকে খাইয়ে দিল। তার বৌমার কঠোর জেদেই সে তার নিজের ছেলেকে ফেরত পেল। দুহাত ভরে আশীর্বাদ দিল তাদের। বাইরে মৃদু বাতাস জানালা ভেদ করে চাঁদের সামান্য জোছনায় ঘরটা ভরিয়ে দিচ্ছে। জাংকুক তার ঠোঁটের মধু চুষে খেয়ে নিল। তার সর্বশরীর জাংকুকের লালায় পরিপূর্ণ। বুকের নরম অংশে কামড় বসালো জাংকুক। শব্দ বের হলো তার মুখ থেকে। জমানো এত বছরের চাওয়া পাওয়া গ্রাস করেছে দুটো মনকে। পরনের শেষ পোশাকটুকু খুলে ফেললো জাংকুক। এর ভেতরে নিজেকে প্রবেশ করাতেই দাঁতে দাঁত পিষে নিলতে। অশ্রু টপ টপ করে ঝরে পড়লো তার গাল বেয়ে। আলতো করে সেই জল মুছে দিল জাংকুক। শুরু হলো তাদের ভালোবাসা বিনিময়। জীবন বাড়িতে আলোক রশ্মি, রং বেরঙের লাল হলুদ ফুলে সাজানো দোতলা বাড়িটি। 9 মাসের ভারী বেগ নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে জিমিনের রুমে প্রবেশ করলো তে। কাইজিয়ার হাত শক্ত করে ধরলো। মনে পড়ছে ইউনুর কথা পাখি। জিয়া চোখের কোণে অশ্রু গোপনে মুছে ফেললো। আজ জিমিনের বিয়ে উপলক্ষে জীবন বাড়িতে আসা তাদের, কিন্তু ইউনুর স্মৃতি আবারও তাজা হয়ে গেল ছোট্ট হৃদয়ে। লোকটার মুখে একরাশ অভিমান গ্রাস করেছে। আলতো করে কায়ের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আপনার ভালোবাসা আমার অতীত সব ভুলিয়ে দিয়েছে, আপন করে নিয়েছে হৃদয়ে আপনাকে। কাই মিষ্টি হাসলো। অপূর্ব লাগছে তোমাকে জিমিন, ভাইজান দেখলে পাগল হয়ে যাবে। লজ্জায় লাল হয়ে গেল জিমিন। তের পেটে আলতো ভাবে হাত বলিয়ে বলল, তুমিও না ভাবি। তে এক দৃষ্টিতে তাকালো জিমিনের দিকে। ভালো খারাপ দুইটা দিক নিয়েই তো তোমাকে সমাজের সাথে চলতে শিখতে হবে। পরিস্থিতি সামাল দিয়ে সামনে এগোতে পারলে নতুন নতুন আলোক রশ্মি উন্মোচিত হবে, যেমনটা জিমিনের হচ্ছে। সে আজ দেশের নাম করা গায়নোলজিস্ট, তার হবু বর হার্ট সার্জেন্ট। তিনি নিজের পেটের দিকে তাকিয়ে বাবুকে উদ্দেশ্য করে বলল, বাবা দ্বিতীয়বার বিপুল ভোটে জনপ্রিয়তা অর্জন করে রাষ্ট্রের প্রধানমন্ত্রী পদ লাভ করেছে। মাম্মাম হলো বিশিষ্ট আইনবিদ, পিপি গায়নোলজিস্ট, বিভিন্ন পেশার অধীনের এই বাড়ির মানুষজন। বাবু তুমি কি হবে বলো তো? তোমার ছোট্ট চাচুর মতো জল ফরেং হঠাৎ পেটে জোরে লাথি মারলো ছোট্ট প্রাণটি। নিজেও জানে না ইউনুর প্রতি এত টান কেন তার সন্তানের। একরাশ চিন্তা নিয়ে হসপিটালের করিডোরে পায়চারি করছে জীবন পরিবার। এরই মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। তমা আটকে রয়েছে জাংকুকের। দরজায় টোকা দিয়ে শেষবারের মতো নির্লজ্জ হলো সে। ও দিকে কি ঠিক আছে মা? সত্য জন্মানো বাচ্চাটিকে সাদা তোয়ালিতে জড়িয়ে বাইরে এলো নার্স। জাংকুক আলতো হাতে কোলে নিল। কাঁপা কাঁপা হাতে ছোট্ট আঙুল স্পর্শ করলো। থপ করে নিজের আধো শক্তিতে জাংকুকের আঙুল ধরে নিল বাচ্চাটি। এখন কি তের সাথে দেখা করা যাবে? জিন মাথা নাড়ালো। জাংকুক কেবিনে ঢুকলো। বেবিকে তের পাশে শুইয়ে দিল। তে বেবির সারা মুখে ভালোবাসার পরশে ভরিয়ে দিল। তে চোখ খুলতে জাংকুকও আলতো করে তের কপালে চুমু এঁকে দিল। এখন তো আমার বাচ্চা হয়ে গেছে, আমিও তো বুড়ি হয়ে গেছি, ভালোবাসবে না এখনো ঠিক আগের মতো? হাসলো জাংকুক আলতো করে জড়িয়ে ধরে কপালে কপাল ঠেকিয়ে বলল, তুমি চাইলে প্রতিটা ক্ষণে ক্ষণে ভালোবাসতেও রাজি আমি। তুমি চাইলে মুহূর্তেই বয়স কমিয়ে সেই প্রেমিক পুরুষদের মতো প্রতিদিন প্রেমপত্র দেব। 108টা পদ্ম খুঁজে এনে তোমার হাতে তুলে দিব। মুহূর্তেই চোখ ছোট ছোট করে তে তাকিয়ে পড়ল। আমি এইসব কিছু চাই না, শুধু প্রতিদিন জীবন বাড়ির ছাদ বেয়ে আমার রুমে আসবেন। দরজা খোলা যাবে না, তাতেই হবে। থমথমে মুখ নিয়ে জাংকুক বলল, ধীরে তো, রোমান্টিক মুডটার 12টা বাজিয়ে তুমি সত্যিই বুড়ি হয়ে গেছো তে। বলেই দুজনে হেসে দিল। হসপিটালের কেবিনটি স্বর্গ হয়ে ধরা দিল তাদের কাছে। ছোট্ট শরীরটা আধো আধো চোখ মেলে দেখতে লাগলো বাবা মার ভালোবাসাময় খুনসুটি।